আমি রাজনীতির অওয়াকখ এবিসি অফ পলিটিক্সের আবার এসছি আজ শুক্রবার। কিন্তু প্রথমেই আমি জানিয়ে রাখি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমার অত্যন্ত কাছের মানুষ শ্রদ্ধেয় স্বপন ঘোষ, যিনি পানিহাটি পৌরসভার দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন এবং নবগঠিত পানিহাটি পৌর বোর্ড, অথবা পৌর বোর্ড না বলে পৌর বোর্ড ভেঙে যাওয়ার পরে যে পরিচালন সমিতি তৈরি হয়েছে তার প্রধান শ্রী স্বপন ঘোষ, আমি সারা জীবন যাকে মন্টুদা বলে ডাকতাম, তার অকাল পরলোক গমনে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার বিদেহী আত্মার শান্তি লাভ করুক এই কামনা করছি। এরপরে আমি আধ মিনিট কোনো কথা বলবো না, তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য। স্টার্ট। শেষ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বলে ঠিক করেছি, যেটা আমাদের জাতির জীবনে, ভারতবর্ষে গত 70 বছরে এমন একটা পরিস্থিতি ভারতবর্ষের মানুষ কখনো দেখেনি। আমি জানি না এই বছরের শেষে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। 23শে মার্চ 2020 ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ভারতবর্ষের বাজেট পাশ করলেন। তার আগে বাজেট লোকসভায় আলোচিত হয়েছে, রাজ্যসভায় আলোচিত হয়েছে, সরকার পক্ষ বিরোধী পক্ষের মধ্যে বিতর্ক হয়েছে, তর্ক বিতর্ক ইত্যাদি হয়েছে। তারপরে বাজেট পাশ হয়ে গেল। কি পেলাম আমরা বাজেটে? আমি এই কথাগুলো এই কারণে বলছি রাজনৈতিক কর্মীদের, যে আমাদের সামনে বোধহয় এক কঠিন দিন দাঁড়িয়ে আছে। একটা দৈত্যের মতো অর্থনৈতিক সংকট আমাদের সামনে দাঁড়িয়ে আছে। বললে হয়তো ভুল বলবো। আমি জানি না আগামী কত বছরে এই সংকট থেকে আমরা মুক্তি পাব। আমরা কি পেলাম বাজেটে? আমরা দেখলাম নির্মলা সীতারমণ বাজেট পেশ করে বললেন 2020-2021 সালে তিনি মোট খরচ করবেন কত, বাজেটের ভলিউমটা কত? 30,42,000 কোটি টাকা। ভালো করে শুনবেন ফিগারগুলো, কারণ এই ফিগারগুলো না জানলে আপনার একটা আইডিয়া হবে না যে আমার আয়, মানে ভারত সরকার কত টাকা আয় করবেন, কত টাকা ব্যয় করবেন, কোথায় ব্যয় করবেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো যদি রাজনৈতিক কর্মীরা না জানে, তাহলে পরে তারা আগামী দিনে রাজনীতি করতে পারবে না। নির্মলা সীতারমণ 30,42,000 কোটি টাকার একটা বাজেট প্লেস করলেন, একটা খসড়া দিলেন, পাশ হলো লোকসভায়। তাহলে আমরা মনে করলাম এবার এই বাজেট অনুযায়ী সরকার চলবে।
কি আছে? এই যে 30,42,000 কোটি টাকা, প্রথম প্রশ্ন হচ্ছে এই টাকাগুলো আসবে কোথা থেকে? উনি বললেন যে দেখো, আমি যে 30,42,000 কোটি টাকার যে ব্যয় বরাদ্দ যেটা আমি রেখেছি, এর প্রথম আয় হচ্ছে জিএসটি থেকে 6.9 লাখ crores of rupees, 6.9 লক্ষ কোটি টাকা আসবে জিএসটি থেকে। ইনকাম ট্যাক্স থেকে কত আসবে? 6.38 কোটি টাকা, লক্ষ কোটি টাকা ইনকাম ট্যাক্স থেকে আমি পাবো। কর্পোরেট ট্যাক্স থেকে 6.8, 6.8 লাখ crores of rupees এটা আমি পাবো। সেস থেকে আমি পাবো 1.24 lakhs of লক্ষ কোটি টাকা, 1.24 lakhs, এত লক্ষ কোটি টাকা। কাস্টমস ট্যাক্স থেকে আমি পাবো 1.38 লক্ষ কোটি টাকা, 1.38 লক্ষ কোটি টাকা। ওভারঅল আদার সিস্টেম থেকে আমি পাবো 6 লক্ষ কোটি টাকা। এই আদার সিস্টেমের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, যেমন উনি একটা বলেছেন, যেমন আমরা বরাবরই যেটা আসে ইউনিয়ন টেরিটরিজ, যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বেশ প্রত্যেকটা রাজ্য থেকে কয়েক হাজার কোটি টাকা করে আসে, এবং বললেন যে ব্যাংকের যে অনাদায়ী লোন 10 লক্ষ কোটি টাকা যে এনপিএ, সেখান থেকে আমি 5.5 লক্ষ কোটি টাকা অনাদায়ী লোন আমি আদায় করব। তাহলে আমি 30,42,000 কোটি টাকার যে বাজেটের ভলিউমটা রাখলাম, তার আয়ের সোর্স বললাম জিএসটি থেকে পাবো, ইনকাম ট্যাক্স থেকে পাবো, কর্পোরেট ট্যাক্স থেকে পাবো, সেস থেকে পাবো, কমার্শিয়াল কাস্টমস ডিউটি থেকে পাবো, আদার সোর্স থেকে পাবো। উনি বললেন ব্যয় হবে কোথায়? উনি একটা ব্যয়েরও একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে ব্যয়ের একটা বিভিন্ন ডিপার্টমেন্টে কত ব্যয় হবে তার একটা ফিগার উনি দিলেন। আমি জাস্ট সেই ফিগারগুলি বলে দেবো, তারপরে সংকট কোথায় সেই আলোচনা করব। মানে আয় ব্যয়, আমার আয় এত টাকা, আমি এই খাতে এত ব্যয় করব, এই খাতে এত ব্যয় করব, এই খাতে এত ব্যয় করব, এই যদি বলতে না পারি তাহলে তো আমার বাজেট অসম্পূর্ণ থাকে। তো উনি কি বললেন যে এই যে টাকাটা আমি পাবো, মেইনলি 24 লক্ষ কোটি টাকা, অর্থাৎ জিএসটি, ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, সেস, কাস্টমস ডিউটি, এই টাকাটা প্রথম, এই টাকাটার উপর সবচেয়ে বেশি টার্গেট, এগুলো একদম আয় হবেই। আর আদার সোর্সেসটা কম বেশি হতে পারে। তার উপর দেখবেন অনেক সময় বাজেটে ঘাটতি দেখা দেয়, যে টাকা বলেছে সেই টাকা তুলতে পারে না, এটা হতে পারে। এবার উনি বললেন আমি ব্যয় করব প্রথমত রাজ্যগুলিকে আমার 7 লক্ষ কোটি টাকা, যে যে রাজ্যের যেরকম প্রাপ্য, এটাকে আমি দেব। উনি বললেন আমার রেলকে 70,000 কোটি টাকা দিতে হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা বিরাট কর্মকাণ্ড, 27,500 কোটি টাকা দিতে হবে। উনি বললেন রোড ট্রান্সপোর্ট, এই যে রাস্তাঘাট তৈরি, এ কিন্তু সারা বছরের কাজ, রোড ট্রান্সপোর্ট 91,000 কোটি টাকা দিতে হবে, নীতিন গডকরি মিনিস্টার। পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস 42,000 কোটি টাকা তাকে দিতে হবে। উনি বললেন স্বচ্ছতা মিশন 12,294 কোটি টাকা তাকে দিতে হবে। একটা বললেন গ্রামীণ স্বাস্থ্য যোজনা, গ্রামের স্বাস্থ্য কেন্দ্র তৈরি ইত্যাদি ইত্যাদির জন্য 34,000 কোটি টাকা দিতে হবে। গ্রামে পানীয় জল সরবরাহ করার জন্য 11,300 কোটি টাকা বরাদ্দ করলেন। বললেন আমি স্মার্ট সিটি তৈরি করবো, 100টা স্মার্ট সিটি।
আমি স্মার্ট সিটি তৈরি করার জন্য 13,700 কোটি টাকা রাখলাম, এখানে আমার টাকা দিতে হবে। মিড ডে মিল শিশুদের, প্রায় 12 কোটি শিশু আমাদের, শিশুদের মিড ডে মিল এই প্রকল্পের জন্য 12,054 কোটি টাকা আমার দিতে হবে। আর প্রতিরক্ষা খাতে 3.37 আর 3.37 লক্ষ কোটি টাকা দিতে হবে। এই হচ্ছে প্রপোজড ব্যয়। এগুলো হচ্ছে মূল যেগুলো, সেগুলো আমি ধরলাম। এছাড়াও অনেক ব্যয় আছে ছোট ছোট, সেগুলো আমি ধরলাম না। এবার আমরা কি দাঁড়িয়ে আছি? তার মানে আমার যে টাকা আয় হবে সেই টাকাটা আমার ব্যয় কোন কোন খাতে কত টাকা ব্যয় করব সেটা আমি বলে দিলাম, মিলিয়ে দেখবেন। আর আমি যতগুলো কথা বলবো এর কিন্তু সোর্স আছে, এই সোর্সগুলো আমি পরে বলে দেবো। আমার অনুষ্ঠান যখন শেষ হবে তখন আমি বলবো যে এই অর্থনৈতিক সোর্সটা কোথায়, আমার এই ডাটাগুলো আমি কোথা থেকে পেয়েছি। প্রথমত এটা পাবলিক ডোমেইনে আছে, অসুবিধা নেই। এছাড়াও বিভিন্ন সোর্স থেকে পাওয়া যায়। স্বাভাবিকভাবেই এই যে টাকাটা ব্যয় হবে কি একবারে ধরে দেবে? ধরো রাজ্যগুলোকে যার যার প্রাপ্য 7 লক্ষ কোটি টাকা ডিস্ট্রিবিউট করবে, কি একবারেই দিয়ে দেবে? না, 4টে কোয়ার্টারে এই টাকাগুলো খরচা করা হয়। 4টে কোয়ার্টার মানে বছর শুরু হয় 1 এপ্রিল 2020 শুরু হচ্ছে, আর শেষ হবে 31 মার্চ 2021। এটাকে, এই যে মাসটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 3 মাস করে ভাগে পড়ে। অর্থাৎ এপ্রিল মে জুন এই হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, জুলাই আগস্ট সেপ্টেম্বর এটা হবে সেকেন্ড কোয়ার্টার, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা হবে থার্ড কোয়ার্টার, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা হবে ফোর্থ কোয়ার্টার। তাহলে টাকাগুলো যেমন আয় হবে, এটা সারা বছর বসেই আয় হয় মোর অর লেস। এবং টাকাগুলো তার মানে 100% টাকা আমার ব্যয় যদি করতে হয় তাহলে এই 4 কোয়ার্টারে সেটা ব্যয় করতে হবে সব খাতে। তার মানে টোটাল টাকা 25% আমার প্রথম 3 মাসে আমার ব্যয় হবে। এবার আপনারা শুনে নিন, 25% টাকা তো আদায় হবে, 25% টাকা আমি দেব বিভিন্ন খাতে। তার মানে আমার যা আয় হওয়ার কথা 25%, 30 লক্ষ কোটি টাকা, 30,42,000 কোটি টাকা। শুনলে অবাক হবেন, এই ফার্স্ট কোয়ার্টারে জুন, এমনকি জুলাইও ধরতে পারেন, আয় হয়েছে কত জানেন? মাত্র 6%, 6.1% আয় হয়েছে। তার মানে সারা ভারতবর্ষ এক অর্থনৈতিক সংকটে ভুগছে। এবং ফিগারগুলো দিলেই বুঝতে পারবেন, রাজ্যগুলোকে যে 7 লক্ষ কোটি টাকা দেওয়ার কথা তার শেয়ার অনুযায়ী তার 5% টাকা এখনো ডিস্ট্রিবিউট করা হয়নি। রেলকে 6% টাকা এখনো দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 27,500 কোটি টাকা, তার 3% টাকাও দেওয়া হয়নি। রোড ট্রান্সপোর্টে 4% টাকা দেওয়া হয়নি। পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস, তাকে 10% টাকা দেওয়া হয়েছে। পেট্রোল তো আমদানি করতেই হচ্ছে। স্বচ্ছতা মিশনে 6% টাকা দেওয়া হয়েছে, তার যা খরচের টাকা তার মাত্র 6%। গ্রামীণ স্বাস্থ্য প্রকল্প, যেখানে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 34,000 কোটি টাকা, তার 2% টাকা দিয়ে দেওয়া হয়েছে। স্মার্ট সিটির জন্য 1.1% টাকা দেওয়া হয়েছে। মিড ডে মিল শুনলে অবাক হবেন, 4% টাকা মাত্র দিয়েছে। এবং এই যে আজও দেখছেন বাচ্চাদের যে খাওয়ানো হচ্ছে সারা ভারতবর্ষে, আমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলছি, রাজ্য সরকারকে এই টাকাটা বহন করতে হচ্ছে। অন দি
basis of the assurance given by the central government, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাসিওর করেছে তোমাকে টাকাটা দিয়ে দেবো, অথচ এখনো বকেয়া টাকা পায়নি রাজ্যগুলো। এর আগে যে খরচা করেছে মিড ডে মিলে তার বকেয়া টাকা এখনো দেয়নি। 13,000 কোটি টাকা বকেয়া, সেই টাকা এখনো কেন্দ্র দেয়নি। এই যদি বাস্তব অবস্থা হয়, আর প্রতিরক্ষা খাতে ব্যয়টা এটা আননোন, এটা আমি কোনো সোর্স থেকে এখনো পাইনি। আর আমার মনে হয় এই ব্যাপারটা যেহেতু এখন একটা যুদ্ধ ভাব, অস্ত্র কেনা বেচা ইত্যাদি ইত্যাদি, এগুলো কিছু কিছু ক্ষেত্রে একটা কনফিডেন্সিয়াল ব্যাপার আছে, তাই প্রতিরক্ষা খাতটা আমি উচ্চ রাখলাম। এবার আসুন আমরা দেখে নিই যে অ্যাকচুয়াল ফিগারটা কি, মানে ভারতবর্ষের অর্থনীতির অবস্থা কেমন। ঠিক এটা বোঝাবার জন্যই আমি রাজনৈতিক ছাত্রদের শুধু এইটুকু বোঝাবার জন্য বলছি যে দেখো 6% টাকা আয় হয়েছে, তাহলে ব্যয় তার এবার 6% আয় হলো, তা থেকে রাজ্যের মধ্যে বন্টন হবে, রাজ্যগুলোর ভাগে কত পড়েছে। মানে বেশিরভাগ প্রকল্পই সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্পগুলো আজকে রাজ্য সরকারকে কোনো রকমে চালাতে হচ্ছে। সুতরাং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এই যে মাঝে মাঝে প্রেস কনফারেন্স করে বলছেন, তার কারণ কেন্দ্রের ভান্ডারে যদি টান পড়ে, কেন্দ্র যদি রাজ্যকে টাকা না দেয়, আরে কেন্দ্রের টাকা মানে কি, রাজ্যের থেকেও তো অংশ যায়, রাজ্যের থেকেও তো একটা বিরাট অংশই কেন্দ্র নেয়, সমস্ত রাজ্যের অংশ নিয়ে তো কেন্দ্রের টাকা। তাই কেন্দ্র যদি টাকা না দেয় তাহলে রাজ্যগুলোর অর্থনীতিও খুব সংকুচিত হচ্ছে, রাজ্যের অর্থনীতির সংকট দেখা দিচ্ছে। সারা ভারতের অর্থনীতির সংকট যখন দেখা দেবে, তার থেকে তো রাজ্যগুলো বাদ যাবে না, কারণ রাজ্যগুলো তার অঙ্গ। এবং আমি যে কথাগুলো বলছি যে ভারতবর্ষে একটা হরিবল ইকোনমিক সিচুয়েশন চলছে, এর সমর্থন কোথায়? সমর্থন সেই জায়গায় নির্মলা সীতারামন বললেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একাধিক চিঠি লিখছেন, অর্থমন্ত্রী চিঠি লিখছেন জিএসটির ব্যাপারে, একটা বিরাট অ্যামাউন্টের টাকা পশ্চিমবঙ্গের পাওনা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চিঠি লিখে বলছেন, তুমি যদি টাকা না দাও তাহলে আমার কর্মচারীদের বেতন আমি দিতে পারবো না, আমি জানি না। কেরলের মুখ্যমন্ত্রী লিখছেন, বিহারের মুখ্যমন্ত্রী লিখছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী লিখছেন, এমনকি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীও লিখছেন, আমাদের জিএসটির প্রাপ্য টাকা দিন। নির্মলা সীতারামন বললেন, আমি এই সর্বশেষ 13,800 কোটি টাকা আমি শীঘ্রই রিলিজ করছি, এই টাকাটা প্রত্যেক রাজ্য তার শেয়ার অনুযায়ী নেবে। অথচ 13,000 কোটি টাকা ইতিমধ্যেই গতবারের প্রাপ্য জিএসটি কিন্তু রয়েছে, সেটা ডিস্ট্রিবিউশন এখন হয়নি। কেন্দ্র 13,000 কোটি টাকা দেয়নি আমার প্রাপ্য টাকা গতবারে, এবার বলছে আমি 13,800 কোটি টাকা রিলিজ করছি। মিনিস্টার অর্ডার দেন, এক্সিকিউট করেন কে? সচিব। এবার আসুন দেখি অর্থ সচিব কি বলছে। অর্থ সচিব মানে ফিনান্স সেক্রেটারি অজয় শঙ্কর পান্ডে এবং ফিনান্সের পার্লামেন্টারি কমিটির যিনি চেয়ারম্যান এক্স মিনিস্টার জয়ন্ত সিনহা, তারা প্রেস কনফারেন্স করে বলছে যে কেন্দ্রের ভান্ডারের এমন দুরবস্থা যে আমরা এই মুহূর্তে রাজ্যগুলোকে তার জিএসটির যে প্রাপ্য টাকা তা শেয়ার করতে পারছি না। কোনটা সত্যি? আমি এই কথাগুলো এই কারণে বলছি, হয়তো সমস্ত ভারতবর্ষকে পর ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াতে হবে, এমন একটা অর্থনৈতিক সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে গেছি। এবার তাহলে এখান থেকে মুক্তির পথ কি? বড় বড় ইকোনমিস্টের সাথে আলোচনা করা, তারা তো একটা মুক্তির পথ দেবেন। খুব দুর্ভাগ্যের, উর্জিত প্যাটেল থেকে শুরু করে
ডক্টর সুব্রমণিয়াম পর্যন্ত প্রাইম মিনিস্টারের যিনি ইকোনমিক অ্যাডভাইসার ছিলেন, তারা একের পর এক পদত্যাগ করে বেরিয়ে চলে গেছে। এরা সবাই মোদী সাহেবেরই লোক ছিলেন। ফলে ভালো অ্যাডভাইস দেওয়ার মতো ইকোনমিস্ট আবার যথেষ্ট সন্দেহ আছে যে ভারত সরকারের এখন আছে কিনা। নাহলে এরকম একটা সংকটে কেউ পড়ে। সংকট আসতেই পারে, করোনা সংকট আসতেই পারে। আর করোনা সংকটের আগের থেকেই ভারতবর্ষের অর্থনীতির অবস্থা খারাপের দিকে গেছে। তখন প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি হি ইজ ওয়ান অফ দি রিনাউন্ড ইকোনমিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মনমোহন সিং বলেছিলেন এ পথ নেবেন না। নোট বাতিল থেকে শুরু করে জিএসটি চালু, হুটপাট করে এই সিদ্ধান্তগুলো আপনারা নেবেন না। তখন তাদেরকে ক্রিটিসাইজ করা হয়েছিল। এটা তো মানবেন যে মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসাবে সফল কি বিফল এই নিয়ে আলোচনা চলতে পারে, কিন্তু মনমোহন সিং সোফার ইকোনমিক্স ইজ কনসার্ন, অর্থনীতির বিষয়ে মনমোহন সিং এর যে জ্ঞান, সেই জ্ঞানটাকে তো তোমার স্বীকার করতে হয়। বিরোধী দলকে উনি ডাকতে পারতেন, প্রধানমন্ত্রী ডাকতে পারতেন বিরোধী দলকে, যে আসুন আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করি, এখানে এইরকম একটা সংকট, আমরা কি করে বেরোবো। উনি ডাকলেন না। এবার তার বাস্তব ফল কোন দিকে যাচ্ছে। এবার উনি ভাবলেন, উনি হঠাৎ করে রিজার্ভ ব্যাংকের এমার্জেন্সি ফান্ড 1,76,000 কোটি টাকা, যেটা একেবারে এমার্জেন্সি ফান্ড, সেই টাকাটা নিয়ে নিয়েছেন অনেক আগে, সামাল দিতে পারছেন না। তাই এখন বলছেন আমরা এবার একটা কাজ করি, ডিসইনভেস্টমেন্ট করি। ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে আসুন আমাদের যে সরকারি সংস্থাগুলো আছে, লাভজনক সরকারি সংস্থা, সেইগুলোকে বলছেন যে এইগুলোকে বেচে দাও। আমি জানি না যে আসল সংকট মিটবে কিনা। একটা মানুষ তার ঘরের সম্পদ কখন বিক্রি করে? যখন আমার সম্পদ আমি হারিয়ে ফেলেছি। মনে রাখতে হবে, একসময় ব্যাংক লুট হতো, একসময় ব্যাংক ফেল করতো, কয়লার খনিতে দুষ্কৃতীরা এবং কিছু মাফিয়া এবং বড়লোক ব্যবসায়ী তারা যুক্ত হয়ে কয়লার খনিকে লুট করার বন্দোবস্ত করছিল ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে একেবারে 70 সাল পর্যন্ত। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো লুটের রাজত্ব চলছিল। ইন্দিরা গান্ধী প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আরে যে যেটুকু করেছে সেটা স্বীকার করতে হবে। তিনি কিন্তু বললেন যে ব্যাংককে মানুষের দরজায় পৌঁছে দিতে হবে, গরিব মানুষ যাতে ব্যাংকের সুবিধা পায় সেই ব্যবস্থা করতে হবে। ব্যাংক ন্যাশনালাইজ করলেন, ইন্স্যুরেন্সকে ন্যাশনালাইজ করলেন, কয়লা খনিকে জাতীয়করণ করলেন, ইস্পাত শিল্পকে, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিকে, বড় বড় ইন্ডাস্ট্রিকে রাষ্ট্রের অধীনে আনলেন। এইভাবে একটা বেস তিনি তৈরি করলেন। মূল লক্ষ্য কি? আমার রাষ্ট্রের যদি এখান থেকে আয় বাড়ে, আমি জনগণের জন্য খরচা করতে পারবো। কতটা সফল হয়েছেন, কতটা বিফল হয়েছেন তা মানুষ দেখেছে, মানুষ তার বিচার করেছে। কখনো সফল হয়েছে, কখনো বিফল হয়েছে। বিফল না হলে তিনি হয়তো সরকার থাকতেন, তারপর তিনি মারা গেলেন। তারপরে কংগ্রেস কিভাবে রাজত্ব চালিয়েছে আপনারা দেখেছেন। মানুষ কংগ্রেসকে রিজেক্ট করেছে যে কংগ্রেসের না করতে পারা কাজ যদি ভারতীয় জনতা পার্টি করতে পারে। কখনো অটল বিহারী বাজপেয়ীকে এনেছেন, আর সর্বশেষ মনমোহন সিংকে সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদীকে এনেছেন। এই তো ইতিহাস। কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো, যে নবরত্নগুলো ভারতের অ্যাসেট, এখন মোদী সরকার বলছেন ইকোনমিক ক্রাইসিসের জন্য মুখে বেশি কিছু বলে না, শুধু বিক্রি করে যাও, এগুলোকে বিক্রি করে দাও। এগুলো কিন্তু আপনাদের একটু বুঝতে হবে। আমি প্রথমেই যে সংস্থাটা বিক্রি করার কথা বলছে, পার্সিয়াল বিক্রি, রেলের জন্য বরাদ্দ করেছে কত? 70,000 কোটি টাকা দিতে হবে, দিতে পারবে না তো। তা বলছে কি যে রেলকে পার্সিয়ালি বিক্রি করে দাও, 151টা ট্রেনকে বেচে দাও, রুটকে বেচে দাও, স্টেশনকে বেচে দাও,
এখান থেকে আমাদের পয়সা আসবে। এবং কোন কোন রুট বিক্রি করবে দেখবেন, যেগুলো লসে রান করে, মানে বনগা হাসনাবাদ লোকাল বেসরকারীকরণ হবে না, হবে কোনটা? হাওড়া দিল্লি, কৃষ্ণনগর শিয়ালদা, কিংবা রানাঘাট শিয়ালদা, অর্থাৎ দূরপাল্লার মেইন রুট যেগুলোতে সবচেয়ে বেশি পয়সা আছে। মালগাড়ির যে ইভেন কি বলবো ফ্রেট করিডোর, এই সরকারের ভাবনা আছে যে মালগাড়ি যেখান থেকে একটা বিরাট আয় হয়, বিভিন্ন সংস্থা রেলের মালগাড়ি ভাড়া করে, এক একটা বিভিন্ন বগি ভাড়া করে তার মধ্যে মাল নিয়ে পৌঁছে যায়, তাদের ডেস্টিনেশনে পৌঁছে দেয়, রেল লাভ করে। এবার সেগুলোকেও বেসরকারীকরণের কথা ভাবছে, কারণ 70,000 কোটি টাকা দিতে পারবো না। বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম গত 5 বছর এভারেজ 8,000 কোটি টাকা লাভ দিয়েছে। কত? 8,000 কোটি টাকা পার ইয়ার বিপিসিএল এর লাভ। মোদী সরকার বলছেন এবার বিপিসিএল কে বেচে দাও, অলরেডি দি প্রসেস হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড। বিপিসিএল কে যদি বেচে দাও, কত টাকায় বেচবো? 54,000 কোটি টাকা। কে কিনবে? রেডি খরিদ্দার। প্রথম 1 নম্বরের লাইনে হচ্ছে রিলায়েন্স, আম্বানিদের রিলায়েন্স দাঁড়িয়ে আছে লাইনে, বিপিসিএল কিনবে। 2 নম্বরে দাঁড়িয়ে আছে আরবা বিষয়ের একটা বড় তেল কোম্পানি। 3 নম্বরে দাঁড়িয়ে আছে আমেরিকার সবচেয়ে বড় তেল কোম্পানি, তারা দাঁড়িয়ে আছে। তারা জানে এইরকম একটা লাভজনক সংস্থা যদি আমরা নিতে পারি, আমরা 4-5 বছরের মধ্যে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তুলে ফেলবো, তারপর তো লাভে লাভ। বলুন কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? একবার ভাববেন না? বিপিসিএল এর 2000 কর্মচারী, তাদেরকে বলা হয়েছে 13ই আগস্ট লাস্ট ডেট, যে তোমরা ভিআরএস নিয়ে নাও বাবা। এরপর বেসরকারি কোথায় দিয়ে দেবো, তোমাদের রাখবে কি না রাখবে কে জানে, না হবে, তুমি ভিআরএস নিয়ে নাও। এই জায়গায় এসে দাঁড় করিয়েছে মোদী সরকার ভারতবর্ষের ইন্ডাস্ট্রি, ভারতবর্ষের অ্যাসেট যে ইন্ডাস্ট্রিগুলো। শুনলে চমকে যাবেন, পিলে চমকে উঠবে। আজকে আমার কথাটা আপনাদের শুনে হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু জেনে নিন এটাই বাস্তব হতে চলেছে। ভারতীয় জীবন বীমা এলআইসির আজকে ব্যাড লোন কত? 8.1%, 36,000 কোটি টাকা এলআইসির লস। এলআইসি কে দিয়ে জোর করে আইডিবিআই ব্যাংককে বাঁচাবার জন্য এলআইসি থেকে টাকা নেওয়া হয়, ইয়েস ব্যাংককে বাঁচাবার জন্য এলআইসি থেকে টাকা নেওয়া হলো, গুজরাটের একটা সংস্থাকে বাঁচাবার জন্য এলআইসি থেকে টাকা নেওয়া হলো। দুধে লাগাই মোদী দেখলেন এলআইসি থেকে যত বড় টাকা নাও, তারপর এলআইসি কে বেসরকারীকরণ করে দেবো, ওই প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেমন থাকে তেমন থাকবে। আজকে এলআইসি যদি লসে রান করতে শুরু করে, এখনো পর্যন্ত যা অবস্থা এলআইসি চালিয়ে নিচ্ছে, কিন্তু 8.1% তার ব্যাড লোন, 36,000 কোটি টাকা লস। তার ফল কি হবে? এলআইসির অবস্থা যদি খারাপ হয়, তার ফলটা কি? সঞ্চয়নী ফেল করেছিল, সঞ্চয়িতা ফেল করেছিল, সারদা ফেল করেছে, হাজার হাজার মানুষকে আমরা রাস্তায় নামতে দেখেছি তো কি হাহাকার। আর এলআইসি যদি কোনো কারণে লস হয়, তাহলে সারা ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা শহরতলি মানুষ যারা আজও এলআইসি কে বিশ্বাস করে, এই মানুষগুলো কিন্তু পথে বসে যাবে। তাই এলআইসি কেও কিন্তু ছেড়ে কথা বলছে না মোদী সরকার। এরপর দেখবেন আর একটা লসে রান করবে, আবার বলবে এলআইসি টাকা দাও। এর পরের সংস্থা, এর পরের ইতিহাস
গরিব মানুষের জন্য আরো করুণ ইতিহাস আপনার চোখে জল আনবে। কি সেই ইতিহাস? সেই ইতিহাস হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, ইপিএফ, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, 6 কোটি শ্রমিক যার সাথে যুক্ত, 10 লক্ষ কোটি টাকার একটা ফান্ড। শুনলে অবাক হয়ে যাবেন, 1 কোটি শ্রমিক তারা তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নিয়েছে। অর্থাৎ যে টাকা দিয়ে সে ভবিষ্যৎ জীবন চালাবে বলে ঠিক করেছিল, সেই টাকাটা সেই করোনার পাল্লায় পড়ে, তার তো চাকরি নেই। ধরুন আমি একটা উদাহরণ দিই, পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্য থেকে চলে এসছে, দে ওয়ার ডিসপ্লেসড ফ্রম দেয়ার ওয়ার্ক প্লেস, তাদের আর সেই চাকরি এখন নেই। তারা গ্রামে ফিরে এসছে, শহরে ফিরে এসছে, তারা খাবে কি? তারা তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তুলে নিয়েছে। যারা টাকা তুলেছে তার মধ্যে 74% যারা 15,000 টাকা পর্যন্ত বেতন পায়, 24% যারা 15,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে বেতন পান। এই যে 1 কোটি মানুষ, তাদের মধ্যে আর মাত্র 2% মানুষ যারা 50,000 টাকার ওপরে বেতন পান, তারা টাকা তুলে নিয়েছে। এবং যত দিন যাবে এই সংখ্যাটা আরো বাড়তে থাকবে। আর যত বাড়তে থাকবে তত মনে রাখবে যে এদের আগামী জীবনে এদের ছেলে মেয়ের ভবিষ্যৎ একদম অন্ধকার। এদের যখন রিটায়ারমেন্টের এইজ হবে, এদের যখন রিটায়ারমেন্টের এইজ হবে, তখন এদের আর খুঁজে পাওয়া যাবে না। কারণ দারিদ্রতা এমন জিনিস যা মানুষকে তার মনুষ্যত্বকে হারিয়ে ফেলতে পারে। দারিদ্রতা এমন জিনিস যখন মানুষের মাথা ঠিক থাকে না, এখন কোন রকমে সামাল দিচ্ছে, বাচ্চারা কাঁদছে তাকে দুধ দিতে হবে, মেয়েটা কাঁদছে তাকে একটু ভাতের ব্যবস্থা করতে হবে, কি একটু রুটির ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা আছে, সেই টাকা আমি সেই টাকা তুলে নিলাম। আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবার ভাবতে পারছেন? এয়ার ইন্ডিয়ার সাথে যুক্ত যে মানুষগুলো, যে কর্মচারীগুলো, 1 মিনিট, আমি 1 মিনিট সময় চেয়ে দিচ্ছি। 1 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি, যেন আমি লজ্জিত, আমি দুঃখিত, কারণ একটা এমার্জেন্সি ব্যাপারে আমাকে উঠতে হয়েছে। তা যে কথা বলছিলাম আমি, যে ভাবতে পারে যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আগামী দিনটা অনাহার বুভুক্ষার দিন আসছে। আমি কাউকে ভয় দেখাবার জন্য এটা বলছি না, বাট দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি। অলদো ইট ইজ অড টু হিয়ার ইট, এটা শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই তো বাস্তব, এটাই হচ্ছে নিষ্ঠুর বাস্তব। এই বাস্তবতাটাকে আমাদেরকে মেনে নিতে হচ্ছে। এয়ার ইন্ডিয়ার যে কর্মীরা, তাদের বলছে 5 বছর বেতন পাবে না, এয়ার ইন্ডিয়াকে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে। কাস্টমার খোঁজা হচ্ছে, এয়ার ইন্ডিয়াকে বিক্রি করলো। খনিগুলোকে বিক্রি করে দিয়েছে। যে খনিগুলো অ্যাসেট, ইন্দিরা গান্ধী অনেক কষ্টে এই খনিগুলোকে রাষ্ট্রায়ত্ত সংস্থার মধ্যে এনেছিলেন, বিভিন্ন খনিকে বিক্রি করে দেওয়া হচ্ছে। কি রাজত্ব চলছে? অর্থাৎ যে কথা আমি বলতে চাই, এতক্ষণ ধরে বলতে চাইছি, সেটা হচ্ছে ভারত সরকার তার যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটটি টোটালি ফেল করেছে। এবার ভুগবে কে? ভারতবর্ষের মানুষ। আমি নরেন্দ্র মোদী জিন্দাবাদ ধ্বনি দিতে আমার কোনো আপত্তি নেই, আমি ধ্বনি দিতে রাজি। কিন্তু নরেন্দ্র মোদীকে দেখাতে হবে যে সে ভারতবর্ষের মানুষের জন্য তার প্রাণ কাঁদে।
এই মুহূর্তে সংকট থেকে বেরোবার জন্য শুধু বেঁচে দাও, ইট ক্যানট বি দি সলিউশন। এটা হতে পারে না, পৃথিবীর কোথাও হয়নি। যদি বেঁচে দেওয়ার সমস্যার সমাধান হয় তাহলে সময় ভারতবর্ষটাকেই বেঁচে দিতে হবে। কেউ হয়তো বলবে পশ্চিমবঙ্গটাকে বেঁচে দাও অন্য রাষ্ট্রের কাছে, তোমাকে একেবারে 30,42,000 কোটি টাকা দিয়ে দেবো। তাহলে হয়তো একদিন কেন্দ্রের সরকার তাই ভাবে যে পশ্চিমবঙ্গকেই বেঁচে দাও, কি উত্তরপ্রদেশকে বেঁচে দাও, কি মহারাষ্ট্রকে বেঁচে দাও। এই বেঁচে দেওয়ার টেন্ডেন্সি যখন আসে তখন আমাদের কয়েকটা প্রশ্ন আছে। প্রশ্ন নাম্বার 1, কোন রাজনৈতিক দল যখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন, তারা তাদের ঘোষণাপত্রে কি একবারও লিখেছেন কোথাও, এতগুলো রাজনৈতিক দল, যে যদি কোনো কারণে আমার দেশের সামনে অর্থনৈতিক সংকট আসে, যদি কোনো কারণে আমার দেশের সামনে অর্থনৈতিক সংকট আসে, তাহলে আমি দেশের সম্পত্তি বেচে দেব? হ্যাভ দে গট এনি রাইট? আমি জিজ্ঞেস করতে চাই আজকে সরকারে যারা আছে তাদের কাছে, আমি বিজেপির কাছে জিজ্ঞেস করব, মোদির কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনারা বলুন, আপনাদের কি মানুষ সেই পারমিশন দিয়েছে? কর্মচারীদের কি হবে জানি না, সংস্থার সাথে সমস্ত সংস্থা থেকে যে আয় ভারতবর্ষের বছরের পর বছর হতো, কোনো কারণে একটা সংস্থা লাভ করতে পারছে না, তার মানে বেঁচে দেওয়া পথ। একদিকে বড় বড় পুঁজিপতিদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করে দিচ্ছেন। আরে ওই ঋণ মকুব না করে ওই ঋণের টাকাগুলো যদি নিতে পারেন, এনপিএ ব্যাংক লোন, ব্যাংকের যে এনপিএ আছে নন পারফর্মিং অ্যাসেট, সেগুলোকে যদি তুলে এনে এক একটা সংস্থায় দিতে পারতেন, কোনো কারণে করোনার জন্য হয়তো ফ্যাক্টরিগুলো চলছে না, সেগুলো যদি দিতে পারতেন, বড় বড় পুঁজিপতিদের লোনগুলি মুকুব না করে সেই লোনের টাকার একটা অংশ যদি এদের দিতে পারতেন, তাহলে সংস্থাগুলো বাঁচত। আমি এতগুলো লসের কথা বললাম, কোন কোন সংস্থা বেঁচে দেবে এই মুহূর্তে, আপনারা শুনলে হয়রান হবেন। ব্যাংকের অবস্থা কি? 10 লক্ষ কোটি টাকা এনপিএ। এরপরে ডিসেম্বরে সেটা দাঁড়াবে, বড় বড় যারা অর্থনীতিবিদ তারা বলছেন সেই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে 20 লক্ষ কোটি টাকা। ব্যাংক বাঁচবে? একটা রাষ্ট্রের যদি ব্যাংকিং সিস্টেম ভেঙে যায়, সেই রাষ্ট্রে অর্থনীতি বলে আর কিছু থাকে না। কিভাবে বাঁচাবেন আপনারা? এতগুলো লসের কথা যখন বলছি, যারা ভারতবর্ষ শাসন করছেন সেই মন্ত্রীরা, একটা পরিসংখ্যান দেব, মন্ত্রী এবং তাদের সচিবদের বেতন ইত্যাদি ইত্যাদি ভাতা নিয়ে গত বছর কত ব্যয় করা হয়েছিল, মানে এই ফিনান্সিয়াল ইয়ারের আগের ফিনান্সিয়াল ইয়ারে 454 কোটি টাকা বায়না ভাতা ইত্যাদি ইত্যাদি। কেন্দ্রের সরকার বললেন এদের বেতন বাড়িয়ে দিতে হবে। এদের বেতন ভাতা বাড়িয়ে দিলেন, কত বাড়ালেন? অ্যামাউন্ট হয়ে গেল 769 কোটি টাকা। 769 কোটি টাকা বেড়ে হলো, অর্থাৎ 454 হয়ে গেল 769, প্রায় 300 কোটি টাকার উপর বেড়ে গেল। আমি জানি না পার্সেন্টেজ করলে এটা 80% হবে কিনা, 400 তে 300 বাড়ে। সেই টাকাগুলো কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ যেটা আমি বারবার করে আপনাদের বোঝাতে চাইছি, যে নিজেদের স্যাক্রিফাইস কিছু নেই। মন্ত্রীরা কথা বলছেন না যে আমরা আমাদের বেতনের অর্ধেক নেব, আর যে অবস্থা চলছে তাতে এটা জেনে নিন, আগামী দিনে ভারতবর্ষে যত কর্মচারী আছেন কেন্দ্রের বা রাজ্যের, তাদের সামনে এক বিরাট সংকট আসবে। বেতন তারা সম্পূর্ণ বেতনটা দিতে পারবে কিনা কেন্দ্রীয় সরকার, এই তো ফার্স্ট কোয়ার্টার মাত্র, সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টারই বোঝা যাবে যে কর্মচারীদের বেতনে হাত পড়ছে কিনা।
তার পিএফ এ হাত পড়ছে কিনা, এইটা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। এই যে এত লস, এই যে টোটাল বাজেট ফেল করেছে বললাম, এবার শুধু বলি সকলের কিন্তু লস হয়নি। আমি একটা উদাহরণ দিই। 2013 সালের শেষে যখন বিজেপির কর্মসমিতি বলে দিল যে নরেন্দ্র মোদী ইজ আওয়ার প্রজেক্টেড প্রাইম মিনিস্টার, এবার নরেন্দ্র মোদী বিভিন্ন 14 সালের শুরুতেই বিভিন্ন নির্বাচনী জনসভায় যাওয়া শুরু করলেন বিজেপির হয়ে। যে ভদ্রলোকের বিমানে যেতেন সেই ভদ্রলোকের নাম গৌতম আদানি। আমি শুধু একটা ফিগার দেব। গৌতম আদানি 2014 সাল মোদী ক্ষমতায় আসেনি, সম্পত্তির পরিমাণ কত ছিল? $6 বিলিয়ন। 14 আর 2018-19 20 হিসাব কিন্তু আমি করিনি। 2018-19 এসে দাঁড়ালো একেবারে $14 বিলিয়ন। 6 থেকে $14 বিলিয়ন, $8 বিলিয়ন তার 2016 থেকে 18 কিংবা 15 থেকে 18, 3 বছরে লাভ হলো। সবাই লস করেন। অনিল আম্বানি তার সম্পত্তি দিনে দিন বাড়ছে। মুকেশ আম্বানি তাদের সম্পত্তি, আম্বানি গ্রুপের সম্পত্তি দিনে দিন বাড়ছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন বৃদ্ধির পরিমাণ কত। বলছে 5টা রাষ্ট্র, 5টা রাজ্য, তার টোটাল যে টার্নওভার, আমি 5টা রাজ্য বাদ দেব, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ইউপি, কর্ণাটক এবং গুজরাট। কি বললাম? গুজরাট, কর্ণাটক, ইউপি, তামিলনাড়ু, মহারাষ্ট্র। এই 5টা রাজ্য বাদ দিয়ে যে 23টা রাজ্য আছে, পশ্চিমবঙ্গ, বিহার, দিল্লি, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান, এই যত এরকম 23টা রাজ্যের টোটাল সরকারের যা টার্নওভার, তার থেকে বেশি সম্পত্তি একা আম্বানিদের আছে। ভাবুন কি বিরাট অ্যামাউন্টের প্রফিট। প্রজেক্টার পর প্রজেক্ট, এখন আর কেউ পায় না, শুধু আদানি আর আম্বানি। বিমানবন্দর আদানি, পোর্ট আদানি, রাফেল আম্বানি, ইলেকট্রিসিটি আম্বানি, বড় বড় শিল্প সব আম্বানির দিকে চলে যাচ্ছে আর আদানির দিকে চলে যাচ্ছে। তাই আজকে দাঁড়িয়ে বলছি, আপনারা একবার ভাবুন ঠান্ডা মাথায় যে ভারতবর্ষের অর্থনীতি ফার্স্ট কোয়ার্টার গেল, টোটাল ফেল করেছে। আমি জানি না, কেন্দ্রে একটা ধারণা ছিল যে হয়তো 6-7 লাখ কোটি টাকা ঘাটতি হতে পারে। আমি জানি না এই ঘাটতির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে। আর শেষ পর্যন্ত আমরা ভারতবর্ষের মানুষ, সে চাকরিজীবী মানুষ হোক, কৃষিজীবী মানুষ হোক, শ্রমজীবী মানুষ হোক, সরকারি কর্মচারী হোক, যেই হোক, আর বেকারি কোথায় গিয়ে দাঁড়াবে? কর্মচ্যুত শ্রমিক কোথায়, কার পাশে গিয়ে দাঁড়াবে? কোথায় গিয়ে বলবে আমায় বাঁচাও? মানুষের বাঁচতে হলে বলতে হয় রাষ্ট্রকে বলতে হয়, হে রাষ্ট্র তুমি আমায় বাঁচাও। যেখানে রাষ্ট্র বলছে আমি বাঁচাতে পারবো না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা একবার ভাববেন না যে আগামী দিনে আপনার কাজটা কি? তারা যত স্লোগানই দিক না, এই বলেই আজকের বাজেটটা যে ফেল করেছে, 2020-2021 সালের বাজেট যে ফেল করেছে, কিছু নিদর্শন দিলাম, কিছু পরিসংখ্যান দিলাম, তার উপর ভিত্তি করে
আপনাদের কেন বললাম পলিটিক্যাল কর্মী আপনারা, আপনারা মানুষকে বোঝাবেন। মানুষ কিন্তু তাহলে আগে থেকে কিছুটা সতর্ক হতে পারে। গতকাল রিজার্ভ ব্যাংক একটা অদ্ভুত কথা বলেছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস হিস্ট্রির লোক, সম্ভবত ইকোনমিক্সের লোক না, তাকে রিজার্ভ ব্যাংকের গভর্নর করেছেন। আমার কোনো আপত্তি নেই তাতে, কারণ রবীন্দ্রনাথ তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি ছিল তা দিয়ে তো আর রবীন্দ্রনাথের প্রতিভা বিচার করা যায় না। সেরকম যদি প্রতিভা হয় ভালো, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু মানুষ হয়তো তার আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করতে একটু সুবিধা হয় যদি আবার রাজনৈতিক কর্মীরা বোঝান যে দিস ইজ দ্য প্রেজেন্ট সিচুয়েশন, আমাদের ভারতের অর্থনীতির এই অবস্থা। থ্যাঙ্কস টু মমতা ব্যানার্জি। আমি তো মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেব যে এতগুলো প্রতিকূলতার মধ্যেও রাজ্যটাকে উনি আস্তে 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 এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ধন্যবাদ তো তাকে দিতে হবে। হাজার হাজার কোটি টাকা জিএসটি পায়, তুমি জিএসটি যদি দিতে পারবে না, তুমি কেন ভ্যাট তুলে দিলে? রাজ্য তো রাজ্যের মতো ভ্যাট আদায় করতো, তার ট্যাক্সটা সে আদায় করতে পারত। তুমি জিএসটি করলে তাড়াহুড়ো করে, আর আজকে তুমি জিএসটি টাকা দিতে পারছো না, আমার বাংলার মানুষ সাফার করছে। মমতা ব্যানার্জি এর বিরুদ্ধে প্রতিবাদ করলে ঠিকই করেছে। এর বিরুদ্ধে যদি বিহারের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করে, আমি তাকে সাপোর্ট করব। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি প্রতিবাদ করেছেন, সাপোর্ট করছি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং তিনি প্রতিবাদ করেছেন, সাপোর্ট করছি তাকে। এবার আমি বলছি, এই যে এতগুলো কথা বললাম, এত পরিসংখ্যান দিলাম, কোথায় পেলাম? পেলাম গুগল থেকে, পেলাম দি হিন্দু কাগজ থেকে, কোন পরিসংখ্যান দি টেলিগ্রাফ কাগজ থেকে নেওয়া হয়েছে, আর বেশ কিছু পরিসংখ্যান নেওয়া হয়েছে যারা বিখ্যাত ইকোনমিক জার্নালিস্ট, তাদের বিভিন্ন সাক্ষাৎকার, তাদের বিভিন্ন লেখা থেকে। এই হচ্ছে আমার সূত্র। একবার ভাবুন কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। উই আর স্ট্যান্ডিং অন দি ব্যাঙ্ক অফ এ রিভার, ডেঞ্জারাস রিভার, ভয়াবহ এক নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে আছি। নাও উই আর টু ডিসাইড হোয়াট ইজ দ্য ওয়ে আউট। বেরোবার রাস্তা কি আমাদের ঠিক করতে হবে, আমাদের সরকারের উপর প্রেশার দিতে হবে। এই কথা বলি আজকের এই অংশের অনুষ্ঠান শেষ করলাম। এরপরে একটুখানি আছে, আমার কাছে কয়েকটা প্রশ্ন পাঠিয়েছেন, দাদা এর উত্তরগুলো চাইছি। সুমন ঘোষ, বেলঘড়িয়ার 28 নম্বর ওয়ার্ড, উনি লিখছেন যে রাম মন্দির না করে কোভিডের এই ভয়াবহ অবস্থায় হসপিটাল করলে ভালো হতো কি? আমি বলছি ভাই সুমন, তোমার সাথে আমি একমত। দেখো, রাম আমার মনে আছে, রাম আমার বিশ্বাস, রামকে আমরা পুজো করি, কিন্তু তার জন্য যে টাকা ব্যয় করে রাম মন্দির করা হচ্ছে, যে বিপুল পরিমাণ অর্থ ওই রাম মন্দিরে ইনভেস্ট করা হচ্ছে, আমি বলবো না মন্দির করবে না, আমি বলবো না কে কি ঠিক করেছে কি ভুল করেছে, আমি এটুকু বলবো যে টাকা ব্যয় হচ্ছে সেই টাকায় অন্তত 5টা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তৈরি করা যেত, অন্তত 5টা দেখবার মতো সারা ভারতবর্ষে ইউনিভার্সিটি, ছাত্রদের জন্য ইউনিভার্সিটি তৈরি করা যেত। এবং সবটাই কর্তার ইচ্ছায় করব। কর্তা কি করবেন তিনিই জানেন। তবে তোমার মতের সাথে আমার যদি ব্যক্তিগত মত চাও, আমার ব্যক্তিগত মত, মন্দির থাকতেই পারে, মন্দির হবে কি হওয়াটা জাস্টিফাইড কিনা আমি সেই বিতর্কে যাব না, কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কিন্তু একথা ঠিক, বর্তমান যে অবস্থা তাতে তোমার সাথে 100 ভাগ আমি একমত যে মন্দিরের ওই প্রাচুর্য বাদ দিয়ে যদি হসপিটাল করা যেত, এইমস করা যেত, ইউনিভার্সিটি করা যেত ছাত্রদের পড়াশোনা করার জন্য, আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হতাম।
ববি সাহা লিখছেন অর্থনীতিকে বিধ্বস্ত অবস্থা থেকে বেরোবার পথ কি। আমি তোমায় বলি, অর্থনীতি থেকে বেরোবার পথ কি এটা আমার মতো মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার জানা নেই। তবে আমি বিশ্বাস করি পৃথিবীর বিভিন্ন দেশে ইকোনমিক ডিজাস্টার হয়েছে, বিভিন্ন সময় অর্থনৈতিক বিপর্যয় হয়েছে, তখন আমার ভারতবর্ষের মতো রাজ্য, সেই রাষ্ট্রগুলো তাদের যারা শ্রেষ্ঠ ইকোনমিস্ট তাদের নিয়ে বসেছে এবং তারা একটা পথ বাতলে দিয়েছে যে আমরা যদি এইভাবে এগোই তাহলে হয়তো একটা বিপর্যয়কে আমরা কাটাতে পারব। তো ভারতবর্ষের সরকার কি করবেন আমি জানি না, নরেন্দ্র মোদীর সরকার কি করবেন আমি জানি না। নরেন্দ্র মোদীর সরকারের আমায় যদি জিজ্ঞেস করা হয়, আমি বলবো নরেন্দ্র মোদীর সরকারের এই মুহূর্তে উচিত ভারতবর্ষের যত বড় বড় অর্থনীতিবিদ আছেন, প্রয়োজনে বিদেশের অর্থনীতিবিদদের আনুন, সকলকে নিয়ে বসে একটা বাঁচার রাস্তা খুঁজুন। তারা নিশ্চয়ই একটা সলিউশন দেবে যেখান থেকে ভারতবর্ষের মানুষ আবার ঘুরে দাঁড়াতে পারবে। এটাই হচ্ছে আমার সাজেশন। মানলে ভালো, আমি কে সাজেশন দেওয়ার? আমি একটা জাস্ট একদিনের একটা প্রোগ্রাম করি, তোমরা দেখো, তোমাদের শিক্ষার জন্য করি। তবে আমার উত্তর কিন্তু এটাই, ভারতবর্ষের যত বড় বড় ইকোনমিস্ট আছে, দরকার হয় বিদেশের ইকোনমিস্টদের সাহায্য নেওয়া হোক, যে এইরকম একটা অর্থনৈতিক সংকট থেকে কি করে ভারতবর্ষকে বাঁচানো যায়। ছোটবাবু লিখছে, ছোটবাবু সাহা লিখছেন, বিজেপির মুখ্যমন্ত্রী কে হতে পারেন বলে আপনার মনে হয়? না ভাই, আমি এত বড় ভবিষ্যৎ প্রবক্তা নই, ভবিষ্যৎ বক্তা নেই যে আমি বলে দেবো যে বিজেপির পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী কে হবে। তবে একটা জিনিস বলতে পারি, বিজেপিতে যখন আমি সংবাদপত্রে দেখি কখনো একটা পার্টিকুলার নাম এক্স বা ওয়াই, এই নামগুলো যখন দেখি, তারা বাইরে, তাদের নামগুলো যখন দেখি তখন একটা জিনিস আমার পরিষ্কার মনে হয় যে বিজেপিতে বর্তমান যে রাজ্য নেতৃত্ব আছে, যখন বাইরের লোককে যদি আনতে হয়, যদি কোনো রাজনৈতিক জগতের লোক না হন, তাহলে বুঝতে হবে বিজেপির যা বর্তমান নেতৃত্ব আছে তাদের মধ্যে একজনও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নয়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য একজনও নয়। নাহলে বাইরের লোকের কথা ভাবছি না, তার দলের মধ্যে এরকম নেই। আমি জানি না কে হবে, এটা পার্টি ঠিক করবে। প্রশান্ত চক্রবর্তী লিখছেন, সিপিএম এবং কংগ্রেস আলাদা আলাদা নীতি থাকা সত্ত্বেও এই জোটকে, একটি জোট করেছেন, সেই জোটকে আপনি কি চোখে দেখছেন? বাহ, ভালো। সিপিএম আর কংগ্রেসের যে জোট, একে আমি কি চোখে দেখছি? এখন আমি যে চোখে দেখছি সেটা সিপিএম আর কংগ্রেসের শুনলে ভালো লাগবে না। সিপিএম দেখলো আমার দক্ষিণবঙ্গে একটু আমি এজেন্ট দিতে পারি, বা উত্তরবঙ্গ আমি এজেন্ট দিতে পারি, কিন্তু আমার ক্ষয়িষ্ঠ অবস্থা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে একা আমার পক্ষে লড়াই করা সম্ভব না। কংগ্রেসও তাই। কংগ্রেস উত্তরবঙ্গের কয়েকটা জেলা ছাড়া অন্য কোথাও বিশেষ অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না। এবার সিপিএম আর কংগ্রেসের নেতারা হয়তো ভেবেছেন যতই কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে খুনের অভিযোগ আনুক না কেন, একটা সাইবাড়ি সিপিএম করেছে, কংগ্রেসকে খুন করেছে, কই মাছ ঢুকিয়ে কংগ্রেস কর্মীর গলার মধ্যে ঢুকিয়ে সিপিএম হত্যা করেছে, মরিচঝাপিতে অমানবিক অত্যাচার, নৌকো ডুবিয়ে দেওয়া হয়েছে, কংগ্রেস করতে গিয়ে বিমলা দে খুন হলেন, মমতাজ রহমান খুন হলেন। কংগ্রেস কি চোখে দেখছে আমি জানি না। তবে দুজনে এক হওয়ার একটাই কারণ, একটা অন্ধ আর একজন খোড়া। একজন অন্ধ, সে চোখে দেখতে পায় না, আর একজনের খোড়া, সে হাঁটতে পারে না। অন্ধ এখন খোড়াকে বলছে, আয়
তুই আমার কাঁধে ওঠ, তোর চোখ আর আমার পা, এই দিয়ে দেখি কতটা দৌড়ানো যায়। আমার মনে হয় এছাড়া আর বেশি কিছু আমার বলার নেই। আবির দাস বলছেন সিপিএম এর বর্তমান সংকট থেকে মুক্তির পথ কি? সিপিএম এর বর্তমান সংকট থেকে মুক্তির পথ একমাত্র সিপিএমই বলতে পারবে। তাত্ত্বিক নেতা সব তত্ত্ব ছাড়া তারা কিছু বোঝে না। প্রথমত এটুকু বুঝি, সিপিএম কে নতুন করে তৈরি করতে হবে। আর সিপিএম কি চায়? বিপ্লব চায় না সিপিএম পিওর একটা ডেমোক্রেটিক পার্টি হিসাবে চলতে চায়? এটা আগে ঠিক করতে হবে। একদিকে বিপ্লবী বলি দেবো, আর একদিকে গণতান্ত্রিক পথে এগোবো, এই দুটো একসাথে চলে না। আমি জানি উদাহরণটা আসবে, লেনিন ডুবাই গেছিলেন। আরে ডুবাই গেছিলেন নোয়িং দি ফ্যাক্ট, লেনিন যেমন ডুবাই গেছিলেন, ডুবা ছেড়ে বেরিয়ে চলে আসতে তার 1 মিনিটের সময় লাগে। মাও সেতুং 14 পার্টির অ্যালায়েন্স করেছিলেন, তার সেই অ্যালায়েন্স ভেঙে দিতে সময় লাগে। ওইসব ওই ঠুনকো যুক্তি ছাত্র অবস্থায় শুনেছি। প্রথমত সিপিএম এর কোনো বিশ্বাসযোগ্য মুখ এখন নেই। সিপিএম কে দাঁড়াতে গেলে টুডো খোল নলচে পাল্টে দিতে হবে। ওই বয়স্ক পাকা মাথার চুলের যেসব নেতা আছেন, যাদের মুখ দেখে দেখে মানুষ ক্লান্ত, তাদেরকে বাদ দিয়ে ফ্রেশ ইমেজের ছেলেকে আনতে হবে। আর সিপিআইএম এই নামটা রাখলে বহু মানুষ এগোবে না, কারণ সিপিএম নামটা থেকে সিপিএম কে একটু সরতে হবে। সে যে নামই দিক, এটা আমার ব্যক্তিগত মত। সিপিএম নাম দিলেই অতীতের অত্যাচারের কথা মনে পড়বে। তাই নামটা কমিউনিস্ট পার্টি দিক, যুক্ত কমিউনিস্ট পার্টি দিক, একটা যৌথ জোট করুক, আমি জানি না কি করবে। বর্তমান সিপিএম এর যে অবস্থা, সেখান থেকে আশু মুক্তির কোনো সম্ভাবনা আমি দেখছি না, যতক্ষণ পর্যন্ত না নতুন মুখ আসছে, নতুন নীতি আসছে, নতুন নাম আসছে। আমি বোধহয় এই কটাই পেয়েছি। আজকের অনুষ্ঠান এই পরে পরে একটু পরে, এত তাড়াহুড়ো করলে হবে? আজকের অনুষ্ঠান শেষ করার আগে শুধু বলি, আজকে প্রথম যে চ্যাপ্টার, তাতে আমি অত্যন্ত কঠিন বিষয় আলোচনা করেছি, আর দ্বিতীয় চ্যাপ্টারে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করি আপনারা এই চ্যানেল দেখবেন, সাবস্ক্রাইব করবেন, একটু বেল আইকনটা টিপে দেবেন, তাতে উৎসাহ পাই। আগামী দিনে শিক্ষানীতি, নতুন শিক্ষানীতি, রাম মন্দির ইত্যাদি নিয়ে আলোচনা করার অনেক সুযোগ আছে। আবার আগামী শুক্রবার একটা সাবজেক্ট নিয়ে আমি এখানে আসব। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সকলের ভালো কামনা করে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন।